একবার এসো না, দরকার আছে। তোমাকে এত ভালোবাসো কেন? সব মালপত্র গুছিয়ে নিয়ে এসে আজ থেকে এই নতুন বাড়িতে থাকা শুরু করলাম আমরা। আজ থেকেই আমরা এই বাড়িটাতে থাকবো ঠিক করেছি। আর ওই পুরনো বাড়িটাতেও অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আনতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে সব জিনিসপত্র গাড়িতে উঠে গেছে আর ওই ঘরটা পরিষ্কার করে দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা এই নতুন ভাড়া বাড়িটাতে চলে এসেছি। না, সব জিনিসপত্র এইদিক ওদিক করে ছড়ানো ছিটানো আছে। এখনো দেখো কিছুই করা হয়নি। প্রীতম জাস্ট খাটের উপর শুয়ে আছে অর্ককে নিয়ে। এদিকে এসিটা রয়েছে আর এদিকে এখনো ফ্যান লাগেনি, তাই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রেখেছি। তোমরা যারা বলছো বাড়ি চেঞ্জ করার আসল কারণটা বলো, সবটা না বলতে পারলেও এখন তোমাদেরকে একটা কথাই বলতে পারি যে সব থেকে বড় কারণ হচ্ছে এই এসিটা কেনা। এই এসিটা কিনেছি বলেই হয়তো আমাদেরকে ঘরটা তাড়াতাড়ি পরিবর্তন করতে হলো। তো এই যে দেখো বেডিংটা ভালো করে ঢোকানো হচ্ছে। আর আমাদের এই ঘরের সব কিছুই যেন ছোট ছোট, ওই ঘরে সব বড় বড় ছিল, তো সেই হিসেবে জিনিস কেনা হয়েছিল। এই ঘরে আবার সব কিছু ছোট ছোট, জানো তো। আর রুমের দরজাগুলোও ছোট, সেই কারণে না বেডিংটা আসছিল না। প্রীতম অনেক কষ্টে রুমের ভেতর এটাকে ঢুকিয়ে বড় ম্যাট্রেসটাকে এবার বিছানার মধ্যে পেতে দিচ্ছে। যারা আমাকে হাজার হাজার কথা শোনাচ্ছ যে প্রীতম কেন কাজ করছে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা প্লিজ এসে আমার ঘরের কাজগুলো করে দিয়ে যাও। কারণ তোমাদের কিছু কিছু মানুষদের কথা টাকা দিয়ে কেন লোক রাখছি না, কারণ দেখো সত্যি কথা বলছি, যারা এই কথাগুলো বলছো তাদের হয়তো প্রচুর টাকা আছে, কিন্তু সত্যি বলতে প্রীতম আর আমার বেফালতু খরচা করার মতো একটু টাকা নেই গো বেশি। তার থেকে মনে হয় আমরা নিজেরাই করে নিই। তো এখানে প্রীতম ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে ঘরটাকে, মানে ঝাড় তো দেয়নি, এখানে যেটুকু নোংরা ছিল সেটুকু ঝেড়ে নিচ্ছে। কারণ জিনিসপত্রগুলো ঢোকানোর সময় অনেক ডাস্ট ঢুকেছিল, সেই কারণে আগে ঝাড় দিয়ে দিচ্ছে, তারপরে বেডিংগুলো পাচ্ছে। আর প্রীতম যে কাজগুলো করছে সেগুলো আমার করা সত্যি পসিবল না, কারণ এই গদিগুলো ম্যাট্রেসগুলো বেশ ভারী। আমি যদি এগুলো তুলি তাহলে হয়তো আমার প্রবলেম হতে পারে, সেই কারণে আমি করিনি। আর যেখানে আমার বর আমাকে করতে দিচ্ছে না, সে আমার অসুবিধাটা বুঝছে। তোমাদের এত সমস্যা হচ্ছে কেন কিছু কিছু মানুষের, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি না তখন এই গদিটা কিনেছিলাম, মানে এই গদিটা কুড়িয়েছিলাম, জানো তো। এই গদিটা করতে বেশ খানিকটা টাকা লেগেছিল আমার তখন শিলিগুড়িতে, কিন্তু বেশ ভালো করে দিয়েছে জানো তো গদিটা। যখন আমি শিলিগুড়ি যাই প্রীতম আমি তখন না নিচে শুয়েছিলাম, মানে খাট ছিল না তখন আমাদের, মানে যে চৌকিটা কিনেছি সেই চৌকিটাও আমাদের জানো তো ছিল না। এই যে ঘরের এত এত জিনিসপত্র দেখছো, সেই সব কিছু কিন্তু আমরা দুজন মিলে সংসার জীবনে পা রাখার পরে একটু একটু করে করেছি। আমি অর্ককে নিয়ে ওই ঠান্ডা শীতকালটায় শিলিগুড়িতে জানো তো নিচে এই ফোমগুলো পেতে শুতাম। তখন এইগুলোতে নাকি বলতো নাকি ঠান্ডা ওঠে না, কিন্তু তবু ঠান্ডা উঠতো, ঠান্ডা লাগতো। আর আমাদের কাছে তখন কিচ্ছু ছিল না। অর্কও তখন কষ্ট করেছে। আমার ছোটবেলাতে অনেক ছোটতে, আমার এখনো মনে নেই আমার কোন কালে ফোড়া হয়েছে গায়ে। এবছর প্রথম দেখছি জাঙ্গে বাঁ দিকটা করে, জাঙ্গার কাছে দুটো বড় বড় ফোড়া হয়েছে। কোনো দিন হয় না যেটা হয়েছে এবারে। আমার যে কি কষ্ট হচ্ছে হাঁটা চলা করতে। প্রীতম গরম সহ্য করতে পারে, আমি পারি না, আমি ছোটোর থেকেই পারি না। প্রীতম পারে, কিন্তু প্রীতম বলছে এবছর পারছি না, জাস্ট গরম সহ্য। আমার তো আবার স্নান করতে হবে না, আমি চিড়ে করছি। আমি শিলিগুড়িতে এই চৌকিটা কিনেছিলাম, তখন এই চৌকিটা আমার কাছে জানো তো বড় বড় খাটের সমান ছিল। আমি যখন সংসার শুরু করেছিলাম তখন শুধুমাত্র একটা গ্যাস কিনেছিলাম, একটা কড়াই কিনেছিলাম, হাঁড়ি কিনেছিলাম, দুটো থালা কিনেছিলাম, একটা গ্লাস কিনেছিলাম, আর এই গদিটা কিনেছিলাম, আর কিছু কিনিনি। তারপরে 1-2 মাস যাওয়ার পর এই চৌকিটা কিনলাম, তাও সেকেন্ড হ্যান্ড চৌকি ছিল এটা। তো আমি কম টাকা দিয়ে সব জিনিসগুলো কিনে কিনে ঘরটাকে একটু একটু করে সাজিয়েছিলাম। জানো তো আমরা যখন এই ঘরগুলো খুঁজছিলাম ভাড়া বাড়িটা, তখন একটা বাড়ি পেয়েছিলাম, সে বাড়িটা ভীষণ ছোট ছিল। তো বাড়িটা এমনি খুব ভালো ছিল। তো আমি না ভেবেছিলাম ওই বাড়িটাতে শিফট করব, কিন্তু যেহেতু আমার ঘরে দুটো খাট হয়ে গেছে, মানে এই একটা চৌকি আর ওইদিকে একটা খাট আছে স্টিলের, আর একটা বড় গদি আছে, তো তখন ভেবেছিলাম এত ছোট ঘরে যাচ্ছি তাহলে এই চৌকিটা বিক্রি করতে হবে। কিন্তু জানো তো আমার মন মানছিল না। তো আমি প্রীতমকে বললাম আমি কিছু বিক্রি করতে পারবো না, কারণ এইটা আমার জীবনের প্রথম চৌকি, যতই খাট কিনি না কেন। জানো তো মানে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমাকে না প্রীতম কিছু সেভাবে ভারী কাজ করতে দেয় না। আমি চাইলেও আমাকে করতে দেয় না, কারণ ওকে ভালো করে জানো যে আমি একটু যদি ভারী কাজ করি আমার প্রবলেম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। ও সেই কবের থেকে ও নিজেই একা একা সব কিছু করছে।
আমি চেষ্টা করছি ওকে হাতে হাতে যতটুকু পেরে করে দেওয়ার, কিন্তু করছি তো, করার পর যখন খুব শরীরটা ইয়ে হয়ে যাচ্ছে তখন আবার ও আমাকে বলছে বসতে, তো আমি একটু একটু করে হাতে হাতে আমাকে বললো, আমাকে বলে বলে দেয়, আমি করছি। এটাই বলছে আপাতত। সকাল থেকে আজকে অনেক কিছুই কাজ হয়েছে, ওইদিকে সব বাগি গুছিয়ে এলাম ঘরটাকে, প্লাস কিছু কাচাকুচি ছিল কাচাকুচিও করে এলাম। তারপর থেকে শরীরটা বেশ একটু খারাপ লাগছে আমার, আসলে এত হ্যাপা একবারে নিই না শরীর খারাপের পর থেকে, ওই জন্য এরকম লাগছে। তার মধ্যে এসিটা লাগার কথা ছিল আজকে, কপালে দুর্ভোগ থাকলে কি করব, এসিটাও লাগলো না। কবের থেকে বলছি এসিটা লাগিয়ে দিতে, আজকেও হলো না লাগানো, পড়েই আছে। কালকে সকালে আবার টাইম দিয়েছে, জানি না কালকে লাগবে কি না। জানো তো আমার কপালে দুর্ভোগ জীবনে কাটবে না কেন জানি না, মাঝে মাঝে এটাই মনে হয়। আর এটা হচ্ছে অর্কর পড়ার ঘরের ডাস্টবিন, মানে এটাতে পেপার টেপার এসব কাটিং ফেলা হয়। তো আমাদের ঘরে ওই বালতিগুলো এখনও নিয়ে আসা হয়নি, তাই এই ডাস্টবিনটার মধ্যে জল ভরে ঘরটা মুছছি। না তোমরা এটা একদমই ভেবো না যে এটা নোংরা ডাস্টবিন, ওই যে বললাম শুধু পেপার কাটিং বা কাগজ পেন এইসব টুকিটাকি নোংরাই কিন্তু ফেলা হয় ওই ডাস্টবিনটাই, তাই ওইটাতেই জল ভরে প্রীতম বুদ্ধি দিল যে এখন ঘরটা মুছে নেওয়ার জন্য। একবারে তো এই ঘরটা আমি পুরোপুরি সেট করতে পারবো না, তাই যতটুকু আমার জন্য সম্ভব ততটুকুই করার চেষ্টা করছি, আর বাকিটা প্রীতম তো করছে। তো এখানে একটু ঘরটাকে চিপে চিপে মুছে নিচ্ছিলাম, আর আমাকে প্রীতম বলছিল যে আমাকে দে আমি করে নিচ্ছি, কিন্তু আমি বললাম যে না, অনেকক্ষণ ধরে তুমি করছো, এখন একটু আমি করি, তারপরে আমি একবার বসবো তখন তুমি করবে। আমাদের এই ভাড়া ঘরটা তোমাদের অনেকেরই পছন্দ হয়নি, সেটা আমি জানি, অনেকে আমাকে বলেওছো যে বৃষ্টি এই ঘরটা একদম ভালো লাগেনি। আসলে এই ঘরটা জানি, বুঝতে পারছি তোমাদের ভালো না লাগারই কথা, কারণ ওই ঘরটা এত সুন্দর ছিল, এই ঘরটা তোমাদের না ভালো লাগতেই পারে, কিন্তু কি বলো তো, সেই তো দিনের শেষে আমাদের দুজনকেই থাকতে হবে, আর ভাড়ার টাকাটা সেই আমাদেরকেই গুনতে হবে। তো যেটা আমাদের সুবিধা মনে হয়েছে আমরা করেছি, আস্তে আস্তে তোমরা দেখতে দেখতে এই ঘরটাতেই অভ্যস্ত হয়ে যাবে। আর তোমরা তো আমাকে নতুন দেখছো না বলো, আমাকে অনেক দিন ধরেই দেখছো, তাই তোমরা সবটাই জানো। তোমরা তো জানো যে আমার সংসারটা কীভাবে আস্তে আস্তে আমি দাঁড় করাচ্ছি, আমার একটা ছেলে আছে, প্লাস আমার ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, আমি ভিডিওতে এখন আর দেখাই না আমার শরীর খারাপের কোনো কিছু বিষয়, তা বলে এই না যে আমার ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছে, আমার কিন্তু চিকিৎসা চলছে, আর এই চিকিৎসার জন্য প্রায় প্রচুর টাকা বেরিয়ে যায়। তো সেই হিসাবে একটু তো ধরে বেঁধে চলতে হবে আমাদেরকে বলো। তারপরে তোমরা তো জানো আমাদের মাথার উপর ছাদ বলতে আমরা একে অপর ছাড়া আর কেউ নেই। এই পরিস্থিতিতে যারা থাকে তারাই একমাত্র জানো তো যে টাকা পয়সা রোজগার করার পর ঠিক কতটুকু সঞ্চয় করে রাখতে হয়। এই যে দেখো একটু একটু করে আস্তে আস্তে সবটাই করে নিচ্ছি, আস্তে আস্তে আশা করছি ঘরটা দেখবে সুন্দর করে আমি সাজিয়ে নেব, তখন তোমরাই আমাকে বলবে যে বৃষ্টি ওই ঘরটার থেকে এই ঘরটা সুন্দর লাগছে। আর ঘর মানেই তো ইট পাথর সিমেন্ট জানো তো, আর সুন্দর করে তোলে একটা ঘর দেখবে যারা থাকে সেই ঘরে তারাই। তো আমিও আস্তে আস্তে সুন্দর করে নেব। এখানে অর্ক খেলছিল, মানে আমরা যে বাড়িতে ভাড়া এসেছি সেই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে, মানে অর্কর থেকে 1 বছরের ছোট, তো ওর সাথে বসে বসে খেলছে। এখানে সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট কী জানো তো, অর্ক একটা খুব ভালো বন্ধু পেয়েছে নিজের সমবয়সী, তো এইটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। তো এখানে আমার এক বন্ধু এসেছিলো, মানে এটাকে বন্ধু বলবো না কি বলবো আমি জানি না, তো ও এসে পরে ওয়াইফাই কানেকশনটা আমার করে দিচ্ছিল। এর আগের ঘরে যখন মানে দুর্গাপুরে যখন এলাম তখন ওই কানেকশনটা করে দিয়েছিল, এবারে ও কানেকশনটাই করে দিয়েছে আমার ঘরের। এখন হয়তো বন্ধু হয়েছে, বাট স্কুলে থাকাকালীন কিন্তু আমরা কথাবার্তা বলতাম না সেভাবে। আর এই দেখো ঝড়ে আম পড়েছে, প্রীতম তুলে এনে দিল। আর এখানে একটা কাণ্ড ঘটেছে, প্রীতম রেগে ফেগে দেখো টিউবলাইটগুলো সেট করছে, কারণ পুরো ঘর অন্ধকার, আর আজকে যদি লাইটগুলো না লাগাই পুরো রাতটা আমাদেরকে অন্ধকারে কাটাতে হবে, সেই কারণে। তো এখানে প্রীতম জোর করে কারেন্টে মানে সব কিছু হাত দিচ্ছে, একবার করে মেন সুইচ অফ করছে। আমার বর সব পারে জানো তো, মাঝে মাঝে না সত্যিই মানুষটাকে নিয়ে আমার খুব গর্ব হয়, ও কোনো কাজকেই ছোট ভাবে না। সকাল থেকে কতগুলো ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম, প্রত্যেকটার না মানে কি বলবো, কারোর ব্যথা উঠে যাচ্ছে, কারোর খোঁড়া হয়েছে পিছনে, কেউ মেন অন করে দিয়েছে, বিশাল টাকা রোজগার করে না কোটিতে। দিয়ে আমাদের না হলো না, দিয়ে প্রীতমের ইগোতে হার্ট হয়েছে, ঠিক আছে ব্যাপারটা, যে আমি এতবার করে ডাকছি কেউই আসছে না, ও নিজে নিজেই সব লাইটগুলো লাগিয়ে দিয়েছে, এবার ফ্যানগুলো লাগাচ্ছে। আমার বর সব পারে, হিরে থেকে জিরে বাটা নাকি কি একটা কথা আছে না, চণ্ডী পাত থেকে জুতো সেলাই, আমার বর সব পারে,
প্রীতমকে মাঝে মাঝে আমি দেখি আর ভাবি ও সব পারে, কিন্তু সত্যি কথা বলতে ওকে দাম দিল না। ওর যে এত ভালো মানুষ, ও ভালো একটা মনের মানুষ, সত্যি খুব ভালো মনের মানুষ গো। আর বড্ড বোকা শোকা একটা ছেলে, তো ওর এই ভালো মনটার না কেউ ভ্যালু দিল না, এটাই খারাপ লাগে। তোমাদেরকে এর আগে তো আমি বলেছিলাম যে প্রমোশন থেকে এই বেডিংটা আমাকে দিয়েছিল, মানে এই ফ্লোর ম্যাট্রেসটা আমাকে দিয়েছিল প্রমোশনের জন্য। তো এটা আমি পেয়েছিলাম। তো আমার জানো তো এখন এইটাকে নিয়ে হয়েছে যত মরণ বলতে পারো। তার কারণ হচ্ছে এটা সাইজে এতটাই বড় দিয়েছে ওরা আমাকে, যে ভাবতে পারবে না। এটা নিয়ে যেখানে আমি যাই সেখানেই আমি বিপদে পড়ি। তো অনেকে আমাকে বলেছে যে এই রান্নাঘরটা এত অন্ধকার কেন, কারণ এখানে ল্যাম্পটা মানে যে বাল্বটা দেয়া আছে ওটা কম পাওয়ারের, আমরা একটু বেশি পাওয়ারে নিয়ে এসে লাগিয়ে দিলেই আশা করছি এই অন্ধকারটা কেটে যাবে। রান্নাঘরটা এখন সেভাবে সেট করার কিছু নেই, শুধুমাত্র গ্যাসটা বার করে রাখলাম। তার কারণ হচ্ছে গ্যাসটা বার করা থাকলে একটু চা করে খেতে পাবো, এই আর কি। আর রান্না তো আমাকে করতেই হবে ঘরে, সেই কারণে কিছু বাসনপত্র এখন চোখের সামনে যেটা পাবো সেটাই সামনে রেখে দেবো। আমার বাবা ফোন করেই বলেছে পাখিগুলোকে নিয়ে এসছিস তো? আমি বললাম হ্যাঁ নিয়ে এসছি। এই যে পাখিগুলো বেশ রিল্যাক্স করছে এখানে। আর এদিকে প্রীতম সিলিন্ডারটাও নিয়ে এলো, সব কিছু একবারে সেট করে দিচ্ছে। আর টুকিটাকি বাসনপত্র যা কিছু আছে সব আজকে যতটা পারবো করে নেব, কারণ এরপর আর প্রীতমের সময় হবে না। আজকে ওর ছুটি ছিল তাই আজকে ও করে নিল সবটাই, কাল থেকে আর পাবে না। মানে পারলেও হয়তো সেই অফিস যাওয়ার আগে আর কাজে যাওয়ার পর হয়তো করতে পারবে, তাছাড়া পারবে না। এই যে গ্যাসটা চালিয়ে দেখে নিল। আমার রান্নাঘরটা বেশ পছন্দ হয়েছে। অনেকে বলবো ওই রান্নাঘরটা ছেড়ে দিই, রান্নাঘরটা তোমার পছন্দ হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কারণ আমি না সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখেছি, তাই আমার অসুবিধা হয় না। তো এই যে যতটুকু পারছি আজকে করে নিচ্ছি। প্রীতম বললে এখানে বিছানার চাদরটাও পেতে নেবো। তারপরে এই যে জামা কাপড়গুলো আছে, প্রীতম এখানে একটা খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছে, সেটা হচ্ছে কি জানো তো, জামা কাপড়গুলো ও খুব সুন্দর করে প্যাকিং করে নিয়েছে। তাছাড়া যদি এদেরকে প্যাকিং করতে দিতাম না, পুরো নষ্ট করে দিত। কি জঘন্যভাবে প্যাকিং করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত নোংরাভাবে প্যাকিং করেছে। একটা জিনিস আমি ঠিকঠাক জায়গায় পাচ্ছি না, যেখানে যেটা পেরেছে ভরে দিয়েছে। আসলে সবটা তো আর দেখতে পারিনি, যখন যেটা পেরেছে এটা ওটা ভরে দিয়েছে। এমনকি জানো তো আমার নতুন একটা প্যাকেট ছিল চা পাতা, সেই চা পাতার প্যাকেটটা এত সুন্দর করে প্যাকিং করা ছিল, সেটাকে খুলে ফাটিয়ে দিয়েছে। পুরো চা পাতা নষ্ট করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে জানো তো। জিজ্ঞেস করি, একবার এসো এদিকে, আমার এদিকে এসো, এদিকে এসো, বসো, একবার এসো না, দরকার আছে। তুমি আমাকে এত ভালোবাসো কেন? হ্যাঁ, আমার শরীর খারাপ, ও আমার জন্য সব করে দিচ্ছে, সব কাজ আমাকে যাতে করতে না হয়। হ্যাঁ, এত ভালোবাসো কেন তুমি আমাকে? হ্যাঁ, আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না, যেন আমার নিজের খারাপ লাগছে। আমি মাঝে মাঝে সত্যি ভগবানের কাছে বলি যে ঠাকুর পরের জন্মে কেন, সারা জীবন যতবার মানুষ জন্ম নেব ততবার যেন এই মানুষটাকেই আমি স্বামী হিসাবে পাই। এর থেকে ভালো স্বামী বা ভালো বন্ধু আমার মনে হয় যে পৃথিবীতে আর কেউ নেই। মানে এতটা ভালো না, আমি যতই ওকে ভালো ভালো বলি ততই কম হবে। তো যাই হোক, এখানে সব আলমারিতে গুছিয়ে নিয়েছি। তারপরে আমরা যাচ্ছিলাম ওই বাড়ি। তো তখন প্রীতম আমাকে বললো চ তোকে আমি একটু ফুচকা খাওয়াই। তো ফুচকা খেলাম এখানকার রাস্তায়। কি হলো? করে নিবি তো, জিনিসগুলো নিয়ে চলে যাও। সবজিগুলো নিতে হবে। ওই বাড়ি থেকে এখন চলে এলাম এই বাড়িতে। তখন কিছু জিনিস ছিল, ওইগুলি কিছু কিছু নিয়ে চলে এলাম। আর যেই বাদবাকি জিনিসগুলো আছে, মানে শুধু গাছগুলোই রাখা আছে, সেইগুলো আবার নিয়ে এসে আবার একটা টাইম রাখতে হবে। এই গাছগুলো লাগানোর সময় লাগিয়েছি, বাট এখন মনে হচ্ছে বেশ সমস্যা হবে এই গাছগুলো নিয়ে, জানো তো আমার। আজকে রাতে আর কিছু রান্না করব না ভেবেই রেখেছি। মিষ্টি রুটি নিয়ে এসেছি একবারে কিনে, ওই মিষ্টি রুটি খেয়ে নেবো আজকে যেমন করে হোক। আমরা তো কষ্ট করছি দুজন মিলে, তার সাথে আমাদের ছেলেটাও কিন্তু ভীষণ কষ্ট করছে। সবার প্রথমে অর্কর বইগুলো রেডি করলাম, কারণ তোমরা জানো অর্ক স্কুল চলছে, অর্কর ছুটি পড়েনি এখনও পর্যন্ত।
তো ওই জন্য ও বইগুলো আগে রেডি করলাম। প্রতিদিন ওকে স্কুল পাঠাতে হবে, একদিনও অ্যাবসেন্ট করানো চলবে না। আমি আর প্রীতম সবসময় চেষ্টা করি আমাদের এই ঝড়ঝাপটার কারণে যেন ওর পড়াশোনার কোনো রকম ক্ষতি না হয়। তো এখানে প্রীতম সবার আগে বইগুলো রেডি করে রেখে দিচ্ছিল যাতে ও নিজে নিজেও পড়তে বসতে পারে। তো প্রীতম জানো তো একটা জিনিস অর্কর ভালো, যে ও না নিজে নিজে পড়তে বসে যদি আমাদের সময় না হয় কোনোভাবেই। তো ও দেখে নিয়েছে যে আমাদের এখন একটু প্রবলেম চলছে, তো ও নিজে নিজেই পড়তে বসছে, সব কিছু করছে। এই ছোট রুমটা অর্কর জন্য রেডি করছি। এই রুমের সব কিছু অর্কর জিনিসই থাকবে, যেমন আগের একটা রুমের মধ্যে ছিল সব কিছু, তো ওই রুমটাতে যেমন ওর ছিল সব কিছু জিনিস, এই রুমটাতেও ওরই জিনিসপত্র থাকবে। আপাতত ফ্যান লাইট সব কিছু প্রীতম লাগিয়ে দিয়েছে, এখনও টিভিটা লাগাতে মানে টিভিটা ঠিকঠাক করে সেট করতে বাকি আছে। আর বাকি হচ্ছে এসিটা কিনে আজকে প্রায় 2 সপ্তাহ হতে গেল যে আমি এসিটা লাগাতে পারিনি। আমার নিজেরই খারাপ লাগছে যে এসিটা কী জন্য কিনলাম, এর থেকে ভালো ছিল এসিটা না কিনলেই পারতাম। আর এই যে দেখো এই প্লাস্টিকের যে ক্যাবিনেটের মতো জিনিসটা আছে, এটার মধ্যে অর্ক সব কিছু জামা কাপড় খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এই যে টেবিলটা আছে, এটা আগে আমাদের খাবার টেবিল ছিল, কিন্তু এই টেবিলটা এখন ভেবেছি অর্কর পড়ার ঘর করে দেবো, মানে পড়ার জন্য এই টেবিলটা ইউজ করবে। কারণ এই টেবিলটায় আমরা খাওয়া দাওয়া খুব একটা করি না। আর সত্যি কথা বলতে এই টেবিলের চেয়ারগুলো একটু ভেঙে গেছে, সেই কারণে ভেবেছি এটা পড়ার টেবিল করে দেবো। আর খাওয়া দাওয়া তো আমরা নিচে বসেই করি, তো অসুবিধা হয় না। তো এই যে এখানে সব চলে এলো, অর্কর ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার আমাদের যে রেগুলার পরি সেই জামা কাপড়গুলো এখানে গুছিয়ে নিচ্ছি। এই ভাড়া বাড়িটায় একটা কি সুবিধা জানো তো, এই ভাড়া বাড়িটাতে অনেক ক্যাবিনেটের মতো আছে, মানে ঘরগুলো ছোট ছোট হলেও জিনিসপত্র কিন্তু রাখবার অভাব আমার হবে না। মানে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম এত এত জামা কাপড় জিনিসপত্র রাখবো কোথায়, কিন্তু এখন দেখছি আমার সব জিনিসপত্র রয়ে গেছে। জিনিসপত্র এই যে বড় বড় সানসেটের মতো রয়েছে, বা সুন্দর দেখো কাচের মতো করে করে দিয়েছে, এইগুলোর জন্য যেন তো আমার কোনো রকম অসুবিধা হয়নি। তো সব জামা কাপড় আমার ঢুকে গেছে কিছুটা আলমারিতে। মাঝে তো জামা কাপড়ের জন্য দেখবে আমি বলেওছিলাম যে আমাকে মনে হয় আলমারি কিনতে হবে, কিন্তু এখন দেখছি না, আমাকে আলমারি কিনতে হবে না, আমার সব জিনিসপত্র এখানেই ঢুকে গেছে। কাল সকাল সকাল এসি লাগাতে আসবে, দেখা যাক কখন আসে। আর আমি তো তোমাদের সাথে সবটুকু ভিডিওতে শেয়ার করবই। আর আজকের ভিডিওটা আমি যতটা পারলাম তোমাদেরকে ভয়েস দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।